হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বিগত ক্লাসের ন্যায় আজকেও আমি উপস্থিত হয়েছি ষষ্ঠ, সপ্তম এবং পর্যায়ক্রমে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিপোজিশন গ্রামার আইটেম নিয়ে, যা আজকের আলোচ্য বিষয় পার্ট 4। আমি আশা করি প্রতিদিনের মতো তুমি বলতে তোমরা ইতিমধ্যেই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমি সরাসরি আলোচনা চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ একটি বক্সে বেশ কয়েকটি প্রিপোজিশন লেখা আছে। আমরা পার্ট 1, 2, 3 তে বেশ কয়েকটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এক্সামে আসে এবং ব্যবহার হয়। আজকেও এর পার্ট 4 এ আলোচ্য বিষয়ের মধ্যে ইম্পর্টেন্ট যে প্রিপোজিশনগুলো বাকি ছিল, যেমন ধরো ফ্র, অ্যাবভ, ওভার, হাই, আন্ডার, অ্যামং, এই 6টি প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব এবং এগুলো ভালো করে বুঝতে হবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এখানে প্রথম 3টি প্রিপোজিশন বোর্ডে ইতিমধ্যে উপস্থাপন করা আছে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। হাই, হাই শব্দের অর্থ কিন্তু আমরা জানি উঁচুতে। অ্যাবভ, এটাও কিন্তু উঁচুতেই বোঝায়। ওভার, এটাও কিন্তু সরাসরি বা নির্দিষ্ট উঁচুতে বা আড়াআড়ি উঁচুতে কিন্তু বোঝায়। এখন আমরা কিভাবে শিখতে পারি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমরা হাই নিয়ে বুঝি। হাইয়ের একটা ক্যাপশন দেওয়া আছে, সাধারণ উঁচুতে বোঝাতে। এই সাধারণ উঁচুটা আসলে কি? সাধারণ উঁচুটা হচ্ছে যে কোনো জিনিস উঁচুতে অবস্থান করছে, এমন বোঝালে কিন্তু কি হাই। যেমন ধরো বিল্ডিংটি অনেক উঁচু, সেতুটি অনেক উঁচু, মানে যে কোনো জিনিস সাধারণত উঁচু বোঝাতে। গাছটি অনেক উঁচা, আমরা বলি না, এই অর্থে কিন্তু সাধারণ উঁচুতে বোঝাতে কিন্তু হাই ব্যবহার হয়। তো উঁচুতে জায়গায় যদি আমরা চিন্তা করি সাধারণ উঁচু বোঝাতে, সেটাও কিন্তু একই বিষয়। তাহলে আমরা একটু এক্সাম্পল একটা বোঝার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এ বয় ওয়াজ স্ট্যান্ডিং ইন এ ড্যাশ বিল্ডিং। এ বয় ওয়াজ স্ট্যান্ডিং ইন এ ড্যাশ বিল্ডিং, এখানে যদি আমরা চিন্তা করি ইন এ হাই বিল্ডিং, মানে একটি উঁচু বিল্ডিং এ সে অবস্থান করছে। আবার যদি চিন্তা করি যে আমি বিল্ডিং লিখবো না, যদি আমি লিখি যে আমি ব্রিজ লিখবো, সেটাও কিন্তু আমি পারি, যে ইন এ হাই ব্রিজ, মানে কি আমরা বয়টিকে একটি উঁচু সেতুতে অবস্থান করছে। অর্থাৎ এই বিষয়টা হলেও কিন্তু কি তুমি কাজ করতে পারবে। তারপরে আমরা সরাসরি পরেরটায় চলে যাই, অ্যাবভ। অ্যাবভ উঁচুটা আসলে কি? অ্যাবভ উঁচুটা কিন্তু তোমার যে অনেক উঁচুতে অবস্থান করছে, এমন একটা বিষয় কিন্তু অ্যাবভ উঁচু বলে, যেটা হাইয়ের চেয়েও বেশি উঁচু হবে। তাহলে অ্যাবভের ক্ষেত্রে কিন্তু, যেমন ধরো আমি লিখেছি, একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, দ্য কাইট ফ্লাইস, ঘুড়ি কি উড়ছে, ড্যাশ দ্য স্কাই। এখন আমরা যদি লিখি যে প্রিপোজিশন হিসেবে যে বক্সে যদি আমার অ্যাবভ থাকে, আমি যদি অ্যাবভ দ্য স্কাই, তাহলে এই অ্যাবভটা কিন্তু মধ্যে অর্থে উঁচুতে। আমি আবারও বলি, অনেক উঁচুতে বোঝাতে সেটা কিন্তু মধ্যে অর্থে। কি অর্থে? মধ্যে অর্থে। এখন ভেতর অর্থে বোঝাতে কিন্তু আমার ইন ব্যবহার হয়। আমি যদি চিন্তা করি দ্য কাইট ফ্লাইস ইন দ্য স্কাই, তাহলে রাইট। এখন বক্সে যদি দেওয়া থাকে প্রিপোজিশন হিসেবে যে অ্যাবভ, তখন কিন্তু এই আকাশের মধ্যে কিন্তু ঘুড়িটা উঠতেছে, সেই মধ্য অর্থে উঠতে ব্যাপারটা কিন্তু আমার অ্যাবভ ব্যবহৃত হবে। এবার আসি, কিন্তু উঁচুর দিক থেকে কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাটাই, যে বিল্ডিং বা সেতুর একটা নির্দিষ্ট উচ্চতা আছে, বাট অ্যাবভের ক্ষেত্রে কিন্তু অনির্দিষ্ট উচ্চতা, মানে অনেক উঁচুতে থাকবে, যেটা চাইলে তুমি ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, বাট সেটা অনেক উঁচুতে অবস্থান করবে, সেই অর্থে কিন্তু অ্যাবভ ব্যবহার হবে। এরপরে চলে আসি ওভার। ওভারটাও কিন্তু ব্যক্তি, বস্তু, প্রাণীর সাথে রিলেটেড উঁচু। এটাও কিন্তু এক ধরনের উঁচু, বাট এটা কিন্তু ব্যক্তি, বস্তু, প্রাণীর সাথে রিলেটেড। এখানে কিন্তু লেখা আছে আড়াআড়ি উঁচুতে অথবা কি সরাসরি উঁচুতে। যেমন ধরো এখানে যদি আমি একটা ক্যাপশন লিখি অন্যভাবে, যে ব্যক্তি, বস্তু, প্রাণীর সাথে উঁচুতে বোঝাবে। এখানে আমি আরেকটা ক্যাপশন লিখেছি, এটা দিয়েও যদি তোমরা সহজে বুঝতে পারবে। ব্যক্তি, বস্তু, প্রাণীর সাথে উঁচুতে বোঝাতে। যেমন ধরো একটা ব্রিজ নদীর উপরে আছে, তাহলে নদীকে একটা বস্তু, তে নদীর সাথে কিন্তু রিলেটেড ব্রিজটা। ঠিক তেমনি কিন্তু এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে মাই বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড, আমি যদি লিখি ওভার মাই হেড, তাও কিন্তু হবে। এখন ওভারটা উঁচু, অ্যাবভটা উঁচু, হাইটা উঁচু, তাহলে বুঝতে হবে তাহলে তিনটা উঁচুর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি। আমি কিন্তু এই লাইনটা দিয়ে বোঝানোর চেষ্টা করব,
ধরে নাও তুমি একটা ব্যক্তি, এই তুমি যখন দেখতেছো যে গাছের উপরে, অনেক উঁচা একটা গাছের উপরে পাখি বসে আছে, তাহলে অনেক উঁচা একটা গাছ, তার মধ্যে একটা পাখি বসে আছে, বাট তুমি চাইলে কিন্তু চেষ্টা করলে গাছে উঠে কিন্তু পাখিটা ধরতে পারবা। তার মানে যেটা ধরা ছোঁয়া সম্ভব উঁচুতে, যে আমি আবারও বলি যে উঁচুটা ধরা ছোঁয়া সম্ভব, এমন উঁচুতে বোঝাতে কিন্তু হাই। এবার আসি তোমার, এত উপরে তুমি চাইলেও ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, বাট দেখতে পাবা, কিন্তু সেটা তোমার নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে। এটা আকাশ হইতে পারে বা বিমান হইতে পারে, যে অনেক উঁচুতে তুমি চাইলে ধরতে পারতেছো না, তো সেটা কিন্তু অ্যাবভ। আর আরেকটা উঁচু আছে যে তুমি এই বিমানটাই অনেক দূরে আছে উঁচুতে, সেটা তোমার থেকে আরও দূরে, সেটা কিন্তু তোমার অ্যাবভ। কিন্তু এই বিমানটা যখন তোমার মাথার উপরে যাচ্ছে, যখন বরাবর মাথার উপরে আছে, বরাবর আড়াআড়িভাবে, সে কিন্তু তখন এটা কিন্তু ওভার। অর্থাৎ ওভারটা হচ্ছে ব্যক্তি বস্তু প্রাণীর সাথে উঁচুতে বোঝাতে, সে অর্থে কিন্তু ওভারটা ব্যবহার হয়। তাই আমি কিন্তু এখানে আড়াআড়িভাবে লিখছি, সরাসরি বলছি। আবার কেউ যদি দেখা যাচ্ছে সরাসরিটা না বুঝো, যদি লেখা যায় বরাবর উঁচুতে, সেটাও কিন্তু তুমি যেভাবে মনে রাখতে পারো। এখানে কয়েকটা ক্যাপশন কিন্তু আমি দিয়েছি। তাহলে এবার চলে আসি, পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে মানে প্রিপোজিশন হচ্ছে থ্র। থ্রর কিন্তু শাব্দিক অর্থে কিন্তু মধ্যে বা মাধ্যমে বোঝায়, কিন্তু এখানে কিন্তু আমি মধ্যে লিখি নাই, আমি লিখছি কিন্তু কি এক প্রান্ত হতে অন্য প্রান্ত বোঝাতে। আমি আবারও বলি, থ্রর শব্দের শাব্দিক অর্থ কিন্তু মানে মধ্যেই বোঝায়, কিন্তু এখানে আমি লিখেছি এক প্রান্ত হতে অন্য প্রান্ত বোঝাতে। এটা মানে কি? এটার মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা জায়গা যেখানে দেখা গেছে এক দিক থেকে শুরু হয়েছে আরেক দিক পর্যন্ত, সে অর্থে কিন্তু প্রিপোজিশন হিসেবে থ্র ব্যবহার হয়। যেমন ধরো একটা স্টেডিয়ামে তুমি গেছো, সেখানে দেখা গেছে অনেকগুলো দর্শক দেখতে পাচ্ছ যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আছে, তো সেই ব্যাপারটা কিন্তু থ্র ব্যবহার হবে। তুমি খেয়াল করো, দেয়ার আর এ লট অফ ভিউয়ার্স, দেয়ার আর এ লট অফ ভিউয়ার্স স্টে, অনেক দর্শক অবস্থান করছে, ড্যাশ দ্য স্টেডিয়াম এজ কর্নার, মানে প্রত্যেকটা কর্নারেই কিন্তু অনেক ধরনের দর্শক কি অবস্থান করছে, যে প্রত্যেকটা কর্নারে কি এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত, সে অর্থে মাঝখানে কি ব্যবহার হবে? থ্র। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং উঠিয়ে নেওয়ার সুবিধার্থে তোমরা বারবার, দেখা গেছে কি উঠিয়ে নেওয়ার সুবিধাতে তোমরা বারবার ভিডিওটা রিভিউ দেখে তোমরা উঠিয়ে নিবা। কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রয়োজনে ভালো করে দেখবা, প্রয়োজনে কল করে হলো বা কমেন্টস করে হলো জানানোর চেষ্টা করবা। তাহলে আমাদের পরবর্তী প্রিপোজিশনে চলে যাই। পরবর্তী প্রিপোজিশন হলো আমার আন্ডার। আন্ডার বলতে কিন্তু আমরা কিসে বোঝাই? নিচে, নিচে বোঝাতে। তো নিচে বোঝাতে আরেকটা আছে কিন্তু বিলো, যদি এখানে লিখি নাই। বিলো মানে হচ্ছে কিন্তু অনেক নিচুতে বোঝাতে, অনেক নিচুতে বোঝাতে। তাহলে এই দুটার এক্সাম্পলটা কি আসলে? আন্ডার, যেমন ধরো হি স্যাট, সে বসেছিল, ড্যাশ দ্য ট্রি, সে কি স্যাট এ ট্রি দেওয়া যায়, দ্য ট্রি দেওয়া যায়, তাহলে সে কি আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছিল। আবার যদি এই বিলোটা দিই, বিলোটা কিন্তু অনেক নিচে বোঝাতে। তো যেমন ধরো দ্য পেবেলস স্টে ড্যাশ এজার, তাহলে কি হলো? বিলো এজার, মানে কি নুড়িগুলো বা পাথরগুলো অবস্থান করছে কি কলসের অনেক নিচে, তাহলে সেক্ষেত্রে কি বিলো এ জার। তাহলে এটা কিন্তু অনেক নিচে তো বোঝাতে, এটা হচ্ছে সাধারণ নিচে বোঝাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের লাস্ট স্টেপ হচ্ছে অ্যামং, এটাও কিন্তু বোঝার বিষয় আছে। অ্যামং, অ্যামংটা কি? অ্যামংটা হচ্ছে একাধিক ব্যক্তি বস্তু প্রাণীদের মাঝে, একাধিক ব্যক্তি বস্তু প্রাণীদের মাঝে কোনো কাজ বোঝাতে, কোনো কাজ বোঝাতে।
সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল ফলো করতে পারি যে একাধিক ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে প্রাণী হইতে পারে, তাদের মধ্যে কোনো কাজ বোঝাতে, সেটা বিতরণ হওয়া বুঝতে পারে, কোনো কাজ করা বুঝতে পারে। যেমন ধরো some mangoes distributed dash the student dash the students। এখন সাম ম্যাঙ্গো কে দিছে, একটা ব্যাপার থাকতে পারে না, তাই এক্সাম্পলটা সম্পূর্ণভাবে লিখি। দ্য টিচার distributed some mango, the teacher distributed, একটু ফ্রেশ করে লিখছি, distributed some mangoes হ্যাশ দ্য স্টুডেন্টস। তাহলে কি হলো, অ্যামং দ্য স্টুডেন্টস মানে কি, এখানে কিছু আম বা দেখা গেছে আমগুলো, এগুলো কি ডিস্ট্রিবিউশন করা হলো কাদের মধ্যে, কিছু শিক্ষার্থীর মধ্যে, তাদের মধ্যে কি, দ্য টিচার ডিস্ট্রিবিউটেড সাম ম্যাঙ্গো অ্যামং দ্য স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক কি কিছু আম কি করলো, বিতরণ করলো বা দিল। এখন সে অর্থে কিন্তু এটা ব্যবহার হইলো। তাহলে আমি কিন্তু এই পার্ট 4 পর্যন্ত, অর্থাৎ পার্ট 1 টু পার্ট 4 পর্যন্ত বেশ কয়েকটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। সেই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে চর্চা করবে, কোনটার কি অর্থ, কোনটা কখন বসে, সেই নিয়মগুলো ভালো করে শিখবে এবং মডেল কোশ্চেন যার বইয়ের 1 থেকে 20 শূন্যস্থানগুলো প্র্যাকটিস করবে। যেই ক্লাসে গ্রামারগুলো যেখানে আছে, যত নঙায় আছে, প্র্যাকটিস করার পরেই তোমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা তৈরি হবে, আসলে তুমি এটা পারবে কি পারবে না। তারপর আমি আগেও বলেছি, এখনও বলি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টসে জানাবে, প্রয়োজনে ফোন করে জানাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।